রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে সাংবাদিকতা বিভাগের ছাত্রের লাশ উদ্ধার। মাথায় আঘাতেই মৃত্যু জানালেন চিকিৎসক। 2 নৈশ প্রহরী সহ জিজ্ঞাসাবাদের জন্য আটক 4। গণমাধ্যমের স্বাধীনতার চেয়ে সাংবাদিকদের স্বাধীনতা বেশি জরুরি। প্রেস ক্লাবের আধুনিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বেগম জিয়া সহ বিএনপি নেতাদের সম্মেলনে আমন্ত্রণ জানালো আওয়ামী লীগ। এই কাউন্সিলের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে আশাবাদ মির্জা ফখরুলের। রাজধানীর মিরপুরে কলেজ ছাত্রী 2 বোনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। বখাটে করিম বাবুকে গ্রেফতারের দাবি সহপাঠী শিক্ষকদের। এবং ইয়েমেনের চলমান সংঘাতের কারণে সেখান থেকে পালিয়ে সৌদি সীমান্তে আশ্রয় নিয়েছেন 5 বাংলাদেশি শ্রমিক। খাদ্য অভাবে মানবেতর জীবনযাপন। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আসাদ আজম। মাথার আঘাতেই মৃত্যু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোতালেব হোসেন লিপুর। ময়নাতদন্ত রিপোর্টে এমনটাই বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে লতিফ হল ডাইনিং রুমের পাশে নর্দমা থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিকেলে মতিহাট থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। এই ঘটনায় 2 নৈশ প্রহরী সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মতিহাট থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের ডাইনিংয়ে কাজ করছিলেন কর্মচারীরা। সহপাঠীরা জানান, হঠাৎই রুমের পেছনে নর্দমায় একজনকে পড়ে থাকতে দেখে। বিষয়টি হল কর্তৃপক্ষকে জানালে তারা মৃত অবস্থায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2য় বর্ষের ছাত্র নিপুকে শনাক্ত করেন। পরে থানায় খবর দেয়া হয়। সহপাঠীদের অভিযোগ, নিপুকে হত্যা করা হয়েছে, তবে কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। ফোন করে জানালো যে ও মারা গেছে। আমরা তো একটুকু শুনেই চলে আসলাম। এক সাইড পড়েছিল জলের ভিতরে আর এক সাইড উপরে ছিল আর কি। মাথায় একটু রক্তের মতো ছিল, এই পর্যন্ত দেখা গেছে। যে জায়গাটাতে পড়েছিল এবং যেমন ভঙ্গিতে পড়েছিল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটি হত্যাকাণ্ড। হল প্রভোস্ট জানান, ডাইনিং এর সিসিটিভির ফুটেজ দেখে ঘটনা সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে। সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমরা সেটাও একটু সময় নিয়ে দেখব যে সিসিটিভির ভিতরে কোনো ক্লু পাওয়া যায় কিনা। এদিকে মোতালেবের মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক। পুলিশ বলছে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তের পরই জানা যাবে। ফ্রন্টাল প্যারাইটাল সবকিছু ম্যাসিভ হিমোরেজ আছে তার মাথায়, আর তার ডান হাতে বা বাম পায়ে বা এসব জায়গাতে তার অ্যাব্রেশন আছে। চেস্টের তার ওই স্টারনাম ভেঙে গিয়েছে। কেন কিভাবে হলো সেটা আমরা অধ্যয়ন করার চেষ্টা করছি। সম্ভাব্য সব জায়গায় আমরা তল্লাশি করে দেখছি কোনো আলামত পাওয়া যায় কিনা। আর যেহেতু একবার প্রাথমিক পর্যায়ে এই মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব না। এদিকে মোতালেব হোসেন নিপুর মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার মকিমপুরে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো এলাকা। অবিলম্বে নিপুর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যান্য সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সামনে এগিয়ে নিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতা ও মত প্রকাশের যথেষ্ট স্বাধীনতা বাংলাদেশে আছে। 1954 সালের 20 অক্টোবর যুক্তফ্রন্ট সরকারের সময়ে পূর্ব পাকিস্তানে প্রেস ক্লাবের ভিত রচনার পর স্বাধীনতা পরবর্তী সময়ে 1972 সালে জাতীয় প্রেস ক্লাব নামে প্রতিষ্ঠা পায় সাংবাদিকদের বুদ্ধিবৃত্তিক চর্চার গুরুত্বপূর্ণ এই সংঘ। জাতীয় প্রেস ক্লাবের 62 বছর পূর্তিতে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে আধুনিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে 31 তলা বিশিষ্ট আধুনিক এই ভবনের ভিত্তি স্থাপন উপলক্ষে আয়োজন ছিল প্রেস ক্লাব প্রাঙ্গণে। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে গণমাধ্যম যথেষ্ট স্বাধীনতা ভোগ করছে। আজকে যে এতগুলি ইলেকট্রনিক মিডিয়া, আমরা কিন্তু কর্মসংস্থানেরও যেমন সুযোগ সৃষ্টি করে দিয়েছি,
একটা প্রতিযোগিতার সৃষ্টি করে দিয়েছি, তাতে দেশের মানুষও লাভবান হচ্ছে। মালিকানাটা যেহেতু নিজের হাতে থাকে, তো সাংবাদিকতার সুযোগটা সেখানে মাঝে মাঝে একটু বাধাগ্রস্ত হয়, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এখন কিন্তু যথেষ্ট সাংবাদিকতার স্বাধীনতা আছে, যদিও আমাদের প্রতিপক্ষ বিশ্বব্যাপী প্রচার করে ফেলে যে কোনো সাংবাদিকতার কোনো সুযোগ নাই, স্বাধীনতা নাই। স্বাধীনতা যদি নাই থাকবে, তো এই কথাগুলো বলার স্বাধীনতাটা কিভাবে পেল, বা এই কথাগুলো বলতে পারছেন কিভাবে? দেশের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে সাংবাদিকদের সহায়তা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে অবৈধ উপায়ে যারা দল গড়ে তুলেছে তাদের পক্ষে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নত বাংলাদেশ করতে চাই, এটাই আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রেও আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই। এমন কতগুলি দলের সাথে আমাদেরকে প্রতিযোগিতা করতে হয় বা মোকাবেলা করতে হয়, যে দলগুলি ওই মাটি ও মানুষের মধ্য থেকে গড়ে ওঠে নাই। দেশের সম্পদ বিক্রি করা মুচলেখা দিয়ে ক্ষমতায় যেতে হবে, এই রাজনীতি শেখ হাসিনা করি নাই। এছাড়াও গণতান্ত্রিক উপায়ে দেশের উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তরিকতা নিয়ে কাজ করি বলেই আজকে এই উন্নয়নটা করতে পারি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাদের জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। আমন্ত্রণ গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগদানের ব্যাপারে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলের আমন্ত্রণপত্র নিয়ে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসে একটি প্রতিনিধি দল। ক্ষমতাসীন দলের উপদপ্তর সম্পাদক মৃণালকান্তি দাসের নেতৃত্বে 5 সদস্যের ওই প্রতিনিধি দলকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুশল বিনিময় শেষে মির্জা ফখরুলের হাতে কাউন্সিলের আমন্ত্রণপত্র তুলে দেন মৃণালকান্তি। এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা যারা বিশ্বাস করে না, ছাড়া সকল রাজনৈতিক দলকেই আমাদের এই জাতীয় সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি তারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আমাদের সম্মেলনে তারা যোগদান করবে। আমন্ত্রণপত্র গ্রহণ করে দলীয় কার্যালয়ে একটি যৌথ সভায় অংশ নেন মির্জা ফখরুল। সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় কাউন্সিলে আমন্ত্রণ করায় আওয়ামী লীগকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। পাশাপাশি কাউন্সিলের পর সংকট নিরসনে ক্ষমতাসীনরা উদ্যোগ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগ সঠিক সংকটের মূল জায়গাটাই তারা ধরতে পারছেন না। এই কাউন্সিল থেকে বাংলাদেশের যে গণতন্ত্র হারিয়ে গেছে তাদের হাতে, সেই গণতন্ত্রকে তারা ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং এই কাউন্সিল থেকে তার সূচনা তারা করবেন। আমরা সিদ্ধান্ত নেব, আমরা আজকে আমন্ত্রণ পেয়েছি, আমরা সিদ্ধান্ত নেব যে আমরা তাদের কাউন্সিলে কিভাবে অংশগ্রহণ করব। সংবাদ সম্মেলনের 7 নভেম্বর উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির উদ্যোগে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সমারোহ থাকছে। আদালতের দেয়া সময়ের মধ্যেও বকেয়া পরিশোধ না করায় মোবাইল ফোন অপারেটর সিটি সিলের তরঙ্গ স্থগিত করেছে বিটিআরসি। সিলগালা করা হলো সংস্থাটির প্রধান কার্যালয়। বখাটে জীবন করিম বাবুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিসিআইসি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচির এক পর্যায়ে তারা বিসিআইসির রাস্তার পাশের কয়েকটি ছাপড়া দোকানেও ভাঙচুর চালায়। এদিকে নির্যাতনের শিকার যমজ বোনরা জানিয়েছেন, বখাটের নির্মম অত্যাচারের চাইতেও প্রত্যক্ষদর্শীদের নির্লিপ্ত আচরণ তাদের বেশি মর্মাহত করেছে। বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী যমজ বোন মিম ও জিমকে নির্যাতনকারী বখাটে যুবক জীবন করিম বাবুকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল 11টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। চিড়িয়াখানা রোডের অবৈধ ছাপড়া দোকানগুলোর কারণেই এখানে প্রতিনিয়ত ইফটিজিং এর ঘটনা ঘটছে এমন অভিযোগ করে এগুলোর উচ্ছেদ দাবি করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। চিড়িয়াখানা রোডে যে দোকানগুলো আছে ওখানে আমাদের মেয়েরা যখন বাচ্চা উঠতে যায়, এমনকি ইভেন আমি নিজে পর্যন্ত আমি এখন আর ওই পায়ে হেঁটে স্কুল কলেজে আমি আসা যাওয়া করতে পারি না। উল্টা পাল্টা কথা হয়তো একটা বসে আছে, একটা কথাবার্তা বলছে। প্রাইভেট থেকে আসতে গেলে নানাভাবে ইফটিজিং করে, এটা আমরা প্রতিবাদ করলে আমাদেরকে এটা তো ঠিক না। আমরা স্বাধীনতাভাবে চলতে পারবো না। দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তার জন্য অবশ্যই বিচার হয়, কারণ নাহলে তো প্রতিনিয়ত এরকম হতে থাকবে। চায়ের দোকানে যে ছেলেগুলা বসে ওগুলা আমাদেরকে ইফটিজিং করে, আর আমরা যদি কিছু বলতে চাই মাঝে মাঝে আমাদের সামনে এসে দাঁড়ায়, আপু নাম্বার দাও, এরকম করে। মানে আমরা সবসময় নিরাপত্তা
স্বাধীনতায় ভুগে আছি। রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শাহালি থানা পুলিশ এলে এলাকাবাসীও শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানায়। 24 আওয়ার্স গাঁজা বিক্রি হয়, মানে হিরোইন বিক্রি হয়। ইসিআইসি কলেজের উত্তর পাশে একটা ক্যারাম বোর্ড আছে, 10-15টা ক্যারাম বোর্ড। এখানে বকেটে পোলাপানরা জুয়া খেলায়, ওখানেও জুয়া খেলায়। এই রুটের ফুটপাত যতদিন ক্লিয়ার না হবে এই রোডে অঘটন ঘটবেই। হোটেলের ভিতরে দেহ ব্যবসা হারা রাত খোলা থাকে, ভাত খায় পুলিশে, তারপর টাকা নেয় পুলিশে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে অচিরেই বখাটে জীবন করিম বাবুকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন শাহ আলী থানার ওসি। আমি মামলা নিচ্ছি, তাৎক্ষণিকভাবে একজন অ্যারেস্ট করছি, আমরা বিভিন্ন সংস্থা কাজ করছি, আসামি অচিরেই ধরা পড়বে। এদিকে যমজ বোন মিম ও জিম জানিয়েছেন বখাটেদের কারণে তারা ভীত নয়, তবে প্রত্যক্ষদর্শীদের এগিয়ে না আসার বিষয়টি তাদের পীড়া দিচ্ছে। আমাকে মারতেছিল, আমার বোনকে মারতেছিল ছেলেটা নন স্টপ। তখনও সবাই ভিডিও করতেছিল, সেলফি তুলতেছিল, পিকচার ক্লিক করতেছিল, সবাই এগুলোতে ব্যস্ত, কেউ আগায় আসেনি। তো আমি চাই এটা অনেক বড় একটা প্রতিবাদ হোক। আমাকে মারার শেষ পর্যায়ে ও যখন চলে গেছে তখন আমি একটা ফোন চাইছিলাম সবার কাছে, আব্বুকে ফোন দিব, একটু ফোন দেন। সবাই আমি যে একবার হাত পাইতেই চাইছি যে আমাকে একটু ফোন দেন, আমি ফোন দিব, বাট কেউ ফোন দেয় নাই। আমি যে ফোন চাচ্ছি এটাও পর্যন্ত সবাই ভিডিও করতেছে, মনে হচ্ছে একটা সিনেমা চলতেছে, এটা ভিডিও চলতেছে। এটা ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে আবারও রুখে দাঁড়াবেন বলেও জানিয়েছেন দুই বোন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী পাওনা টাকা পরিশোধ না করায় মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের তরঙ্গ বরাদ্দ স্থগিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। একই সঙ্গে সিলগালা করে দেয়া হয়েছে সংস্থাটির প্রধান কার্যালয়। বৃহস্পতিবার বিকেলে বিটিআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিটিসেলের তরঙ্গ বরাদ্দ স্থগিতের কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। পাওনা টাকা না পেয়ে গত জুলাই মাসে সিটিসেলের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল বিটিআরসি। পরবর্তীতে আপিল বিভাগ টাকা পরিশোধ সাপেক্ষে 2 মাস সময় দেয় সংস্থাটিকে। তবে আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী সময়মতো পাওনা টাকা পরিশোধ করতে না পারায় আজ সিটিসেলের তরঙ্গ বরাদ্দ স্থগিত করে দেয়া হয়। সিটিসেলের আর ফিরে আসার সম্ভাবনাও সংবাদ সম্মেলনে নাকচ করে দেন প্রতিমন্ত্রী তারানা হালিম। বিটিআরসি আজ থেকে সিটিসেলের বরাবরে বরাদ্দকৃত তরঙ্গ বা স্পেকট্রাম তারা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপিল বিভাগের রায়টি কার্যকর করার দিকে দৃষ্টি রেখেছি এবং আমাদের বিটিআরসির ক্ষমতা বলে তাদের প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে কতটুকু আমরা করতে পারছি আইনসঙ্গতভাবে সেটি আমরা প্রয়োগ করেছি। সিটিসেলে ব্যাক করার কোনো সুযোগ আমরা আপাতত দেখছি না, কারণ আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সেটি পরিশোধ করার আর কোনো সুযোগ নেই। রাজধানী ঢাকা, প্রায় 1.5 কোটি মানুষের বসবাস এই শহরে, অথচ এত বিপুল সংখ্যক মানুষের বিপরীতে শহরটিতে কাঁচা বাজার মাত্র 28টি, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। এই সুযোগে শহরটির অলিতে গলিতে গড়ে উঠেছে বিপুল সংখ্যক অবৈধ বাজার, যে কারণে শহরের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটলেও পকেট ভারী হচ্ছে প্রভাবশালীদের। সমস্যা সমাধানে বাজারের সংখ্যা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ক্রেতাদের উপর দোষ চাপিয়ে অবৈধ বাজারের বিষয়ে নিজেদের দায় এড়ালো সিটি কর্পোরেশন। জুনায়েদ আল হাবিবের প্রতিবেদন। রাজধানীর মগবাজার মৌচাক উড়াল সড়কের নিচে গড়ে ওঠা অবৈধ কাঁচা বাজার ঘিরে চাঁদাবাজির বিষয়ে মুখ খোলায় এক দোকানিকে ধমকাচ্ছেন নিজেকে ক্ষমতাসীন দলের কর্মী পরিচয় দেয়া এই ভদ্রলোক। ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হয়নি এখনো, তবে দখল হয়েছে অনেক আগেই। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে তোলা হয়েছে অস্থায়ী বাজার, আর বাজার ঘিরে প্রতিদিন চাঁদাবাজি চললেও এদের ভয়ে মুখ খুলেন না কেউ। আমরা ফিরি বসি, এমনি হয়তো মাঝে মধ্যে একটা শাক টুক নেয়, ময়লা টলা হালা আমরা বুড়াই চুয়ে দিই, 20 টাকা করে দিই, টাকা পয়সা দেওয়া লাগে না। আমরা হচ্ছে ফুটপাতে বেশি টাকা পয়সা দেন কেন। মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারের পাশের সড়কের চিত্র এটি। সড়কটি দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ বাজার। এখানে বৈধ বাজারের খাজনা আদায়কারীরাই তোলেন অবৈধ বাজারের চাঁদা। 50 টাকা করে এরকম যারা বাজারের দায়িত্ব নিচ্ছে এখন আর পুলিশে উঠায় না। এইভাবে পুলিশে কি ম্যানেজ করছেন কিভাবে সেটা আমরা কইতে পারি না, সেটা যারা খাজনা মাজনা ওঠে তারা সম্ভব। তবে প্রশ্ন হচ্ছে এসব অবৈধ বাজারে কেন যান সাধারণ মানুষ? আমরা যেখানে থাকি তার থেকে বাজার দূর, হাতের কাছে পেলাম সেজন্য কিনি, কিন্তু এটা যে মানে সমর্থনযোগ্য এটা কিন্তু আমি বলছি না। পর্যাপ্ত পরিমাণে যদি বাজার থাকতো তাহলে আমরা এরকম ফুটপাতে বিভিন্ন জায়গা থেকে আমরা কিনতাম না। প্রায় 1.5 কোটি মানুষের এই শহরে সিটি কর্পোরেশনের পর্যাপ্ত বাজার না থাকায় যেখানে সেখানে এরকম গড়ে উঠেছে অবৈধ কাঁচা বাজার।
যার ফলে মানুষের স্বাভাবিক চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। বিশ্লেষকরা বলছেন, সমস্যার সমাধানে বাজারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এসব অবৈধ বাজারের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। পাশাপাশি নাগরিকদেরও পরিহার করতে হবে যেখানে সেখানে বাজার করার মানসিকতা। কাঁচা বাজারও যেগুলি আছে সেগুলিতে মানুষ যাচ্ছে না, আবার কোনো কোনো এলাকায় কাঁচা বাজার নাই, যে কারণে সব শ্রেণী পেশার মানুষের জন্য প্রয়োজনীয় অবকাঠামো হিসেবে যেখানে যে দরকার সেটা করা উচিত। অবৈধ বাজারের বিষয়ে ক্রেতাদের উপর দোষ চাপিয়ে বরাবরের মতো নিজেদের দায় এড়ালো সিটি কর্পোরেশন। পাশাপাশি নতুন প্রায় 20টি বাজার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী। অবৈধভাবে যেটা বসছে সেটা তো সকালবেলা অনেক সময় বসে মানুষের প্রয়োজনেই, আমরা মাঝে মধ্যেই কিন্তু তাদের উচ্ছেদ করি। 20-25টি মার্কেট আমাদের বর্তমানে পরিকল্পনায় রয়েছে। রাজধানীর উত্তরার মতো একটি আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের কাঁচা বাজার না থাকা দুঃখজনক উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, নাগরিকদের প্রয়োজনীয় অনুষঙ্গ বাদ দিয়ে যাতে আর কোনো নতুন আবাসিক এলাকা তৈরি না হয় সেদিকে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে লাস ভেগাসে শেষ তর্কযুদ্ধেও হিলারির জয়। আবারও ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। A wicket for the teenager, his first in Test cricket, and it ends. চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টাইগার স্পিনারদের দাপটে দিশেহারা ইংল্যান্ড। সপ্তম বাংলাদেশি হিসাবে অভিষেকে 5 উইকেট মেহেদী মিরাজের। 22-23 অক্টোবর আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের শতভাগ নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল স্থল পরিদর্শন শেষে একথা জানান তিনি জানান, আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে কাউন্সিলে মনোনীত পদই চূড়ান্ত বলে গণ্য হবে। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, আমরা আস্থাশীল। আমাদের যাকে তিনি যে পদ দেবেন আমরা সেই পদে থাকব। আর বাকিটা জানতে হলে 23 তারিখ বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি সভা করেছে খাদ্য উপকমিটি। বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সভা হয়। সম্মেলনের প্রথম দিনে 35,000 অতিথি ও ডেলিগেটদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান খাদ্য উপকমিটির আহ্বায়ক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। খাবার সরবরাহ করতে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান কমিটির সদস্য সচিব খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। যার যার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনেরও আহ্বান জানান তিনি। বিশৃঙ্খলা এড়াতে 10টি বুথের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে বলে জানান নেতারা। শেরপুরে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের 23 বস্তা চাল সহ একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ এলাকাবাসী জানায়, উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের কালাকুমা থেকে একটি ভটভটিতে করে 23 বস্তা চাল নলিতাবাড়ী শহরে নেওয়া হচ্ছিল। পথে শিমুলতলা এলাকায় বাঘপেড় ইউনিয়নের সাবেক সদস্য মতিউর রহমান ভটভটির গতিরোধ করেন। পরে বস্তার ভেতর সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের চাল দেখে চালক জহুরুল ইসলামকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়। জনগণের অভিযোগের ভিত্তিতে এবং তাদের হাতে ধৃত রাস্তার মধ্যে অ্যাকচুয়ালি কিছু বস্তা 16 থেকে 17 বস্তা চাল পাওয়া যায়। চালগুলো সে কোত্থেকে কিভাবে তার কাছে এসছে এবং এটা আমরা যাচাই বাছাই সাপেক্ষে তাকে সহ আমরা আইনে সোপর্দ করব। এবার প্রবাসের কিছু খবর। ইয়েমেনে চলমান সংঘাতের কারণে সেখান থেকে পালিয়ে সৌদি আরব সীমান্তে আশ্রয় নিয়েছেন 5 বাংলাদেশি শ্রমিক। গত কয়েকদিন ধরে খাদ্য অভাবে মানবেতর জীবনযাপন করছেন বলে সময় সংবাদকে জানিয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। সৌদি আরবের সাথে
সাথে ইয়েমেনি হাউথি বিদ্রোহীদের সাথে চলমান সংঘর্ষে 5 জন বাংলাদেশি শ্রমিক ইয়েমেন থেকে পালিয়ে সৌদি আরবের বর্ডারে এসে আশ্রয় নিয়েছেন। সেখানে তারা তাদের খাবার দাবারের সংকটে আছেন। তারা সেখানে থেকে তারা দেশে ফেরত যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবে তারা দেশে ফেরত আসার সুযোগ পাচ্ছে না। তাদের কাছে সৌদি আরবে প্রবেশের কোনো পাস না থাকায় তারা মূলত সেখানে এখন বর্ডারে সৌদি আরবে এসে ঢুকতে পারতেছেন না। তাদের মধ্যে একজন মোখলিসুর রহমান, একজন হারুন, আলাউদ্দিন, মনির এবং আরেকজন আলম। বর্ডারে থাকা একজন সৌদির মাধ্যমে তারা কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলেছেন, জানিয়েছেন তাদের অবস্থার কথা। আমরা 5 জন বাঙালি ভাই, আমরা 15 দিন যাবতের বেশি এখানে আছি। আমাদের খানা পেনা কোনো কিছু করতেছে না ভাই, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আমাদের কাছে পয়সা করি কোনো কিছু নাই, আমরা বড় অসহায়। আমরা 2 বছর ওখানে ছিলাম, ওইখান থেকে মনে করেন ওইখানে বিমান নাই, কোনো কিছু নাই, বাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, বাংলাদেশে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। জরুরিভাবে যোগাযোগ করে আটকে পড়া প্রবাসীদের উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের নিকট তারা আবেদন জানিয়েছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। নিউ ইয়র্কের কুইন্সে ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি শিক্ষিকা নাজমা খানমের হত্যাকারী মারিন গ্যালভেজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলখানায় অন্য আসামিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় তাকে বেলভিউ হাসপাতালের মানসিক বিভাগে ভর্তি করা হয়। এদিকে গ্যালভেজকে আদালতে হাজির করার তারিখ পিছিয়ে নভেম্বরে নেওয়া হয়েছে, তবে তারিখ এখনো নির্ধারণ করেনি আদালত। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ বিতর্কেও ট্রাম্পকে পরাস্ত করলেন হিলারি ক্লিন্টন। দর্শক জরিপে 52% ভোট পেয়েছেন ডেমোক্রেট এই প্রার্থী। অন্যদিকে 39% ভোট ট্রাম্পের ঝুলিতে। সাম্প্রতিক বিভিন্ন অভিযোগের জন্য হিলারির কড়া সমালোচনা ও তীর্যক মন্তব্যের শিকার হয়েছেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বীকে ছেড়ে কথা বলেননি রিপাবলিকান প্রার্থীও। বিভিন্ন ইস্যুতে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি যুক্তির লড়াইয়ে 90 মিনিটের এই বিতর্ক ছিল টানটান উত্তেজনার। Hillary Clinton and the Republican nominee for president, Mr. Trump. সঞ্চালক ক্রিস ওয়ালেসের ঘোষণার সঙ্গে সঙ্গেই বিতর্ক মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের সৌজন্য না দেখিয়ে জড়িয়ে পড়লেন তর্কযুদ্ধে। বলা হচ্ছিল নির্বাচনের মাত্র 19 দিন আগে শেষ বিতর্কে ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগাবেন ট্রাম্প। বিভিন্ন আলোচনা সমালোচনায় ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি পেছনে ফেলে দুই প্রার্থীর কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনার আশা করা হচ্ছিল, কিন্তু বিতর্কে ঘুরে ফিরে এসেছে ট্রাম্পের নারী বিতর্ক। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ আবারও নাকচ করে পুরোপুরি বানোয়াট বললেন বহু বিতর্কের জন্ম দেয়া এই রিপাবলিকান প্রার্থী। ট্রাম্পকে কুপকাত করতে কথার অস্ত্র চালাতে বেশ তৎপর ছিলেন হিলারি। তার মন্তব্য, নারীদের অপমান করা ট্রাম্পের সহজাত। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি, সিরিয়া ও পররাষ্ট্র নীতি প্রসঙ্গে উঠে আসে রাশিয়ার নাম। হিলারি অভিযোগ তোলেন রাশিয়ার সঙ্গে সখ্য রয়েছে ট্রাম্পের। রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনী ওয়েবসাইট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য হ্যাক করে উইকিলিক্সের কাছে সরবরাহ করছে। ট্রাম্প একে উৎসাহিত করে আসছেন। রাশিয়া ট্রাম্পকে পুতুল প্রেসিডেন্ট বানিয়ে সুবিধা নিতে চায়। পাল্টা অভিযোগে ট্রাম্পের মন্তব্য, হিলারি ও ওবামা সিরিয়া বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা করেছে। ট্রাম্প এবারও অস্ত্র নিয়ন্ত্রণের বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। অন্যদিকে হিলারি অস্ত্র রাখার পক্ষে সমর্থন দিলেও এক্ষেত্রে একটি নিয়ন্ত্রণ আইন থাকা উচিত বলে মন্তব্য করেন। গর্ভপাত বিষয়ে নারীদের স্বাধীনতা দেখতে চান হিলারি। অন্যদিকে ট্রাম্পের যুক্তি হলো এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যগুলোর হাতে থাকতে হবে। অভিবাসন বিষয়ে ট্রাম্প তার আগের অবস্থান থেকে এতটুকু সরে আসেননি। ওবামার অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের বিপর্যয় ডেকে এনেছে। দেশকে নিরাপদ করতে অবশ্যই সীমান্তে কড়াকড়ি আরোপ করা হবে। আমরা চাই না সিরিয়া, ইরাক কিংবা আফ্রিকা থেকে ভিন্ন সংস্কৃতির কেউ এসে এদেশে সহিংসতা সৃষ্টি করুক। অন্যদিকে হিলারি কঠোর অভিবাসন আইনের বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরেন। নির্বাচনের ফলাফল মেনে নেবেন কিনা বিতর্কের শেষ দিকে এমন প্রশ্নের জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান ট্রাম্প। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে 10ম যৌন হয়রানির অভিযোগ উঠল। কারিনা ভার্জিনিয়া নামের এক নারী এ অভিযোগ করেছেন। তিনি বলেন, 1998 সালে নিউ ইয়র্কের কুইন্সে ইউএস ওপেনে অংশ নিতে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। ট্রাম্প তাকে সেখানে পৌঁছে দেওয়ার নামে গাড়িতে উঠিয়ে নেন। পরে তার অনুমতি ছাড়াই স্পর্শকাতর জায়গায় হাত দেয় ট্রাম্প।
ওই সময় ওই নারীর বয়স ছিল 27 বছর। নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর একের পর এক যৌন হয়রানির অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। এতে বেশ বিপাকে পড়েছেন এই রিপাবলিকান প্রার্থী। গোটা নিউ ইয়র্কে এখন ছড়িয়ে পড়েছে উষ্ণতা। বহুদিন পরে ইন্ডিয়ান সামার বা নেটিভ আমেরিকান সামার হাজির এই শহরে। 1981 সালের পর এই প্রথমবারের মতো 81 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মাধ্যমে নতুন রেকর্ড হয়েছে। আর তাতে যেন উল্লাসে মেতেছে পুরো নিউ ইয়র্কবাসী। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও টিএম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এই অঞ্চলে নেটিভ আমেরিকান বা রেড ইন্ডিয়ানরা বসবাস করত। শীতের খাদ্য সংগ্রহে সম্ভবত এ সময় তারা শিকার করত। সেই ঐতিহ্য থেকে এই ইন্ডিয়ান সামারের প্রচলন এসেছে। খুবই সুন্দর আবহাওয়া, এমন প্রকৃতি আমি কবে দেখেছি মনে করতে পারছি না। আশা করছি এই আবহাওয়া একটু বেশি সময় ধরে থাকবে। এমন আবহাওয়াকে উপভোগ করতে বললেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। অক্টোবরের এই উষ্ণ সপ্তাহকে আমরা ইন্ডিয়ান সামার বলে থাকি। সচরাচর এর দেখা মেলে না। গ্রীষ্মের আরো কয়েকটা দিন বেশি পাওয়া গেছে। তাই নেতিবাচক ভাবে নয়, সন্তানদের নিয়ে ঘর থেকেই এই আবহাওয়াকে উপভোগের সুযোগ নেওয়া উচিত, বাড়তি আনন্দ করা উচিত। জমিতে বীজ পুঁতে কলকাতার সিঙ্গুরের কৃষকদের কাছে জমি ফেরতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সিঙ্গুরের টাটা ন্যানোর জন্য অধিগ্রহণ করা জমির মধ্যে 90 একর চাষযোগ্য জমি ফেরত দেওয়া হয়। এর আগে 800 কৃষককে জমির কাগজপত্র হস্তান্তর করা হয়। এই উপলক্ষে সিঙ্গুরের গোপালনগরে আয়োজিত এক অনুষ্ঠানে মমতা বলেন, আগামী 10 নভেম্বরের মধ্যেই সব চাষযোগ্য জমি ফেরত দেওয়া হবে। 10 বছর আগে তৎকালীন বামফ্রন্ট সরকার টাটার কাছে জমি বরাদ্দ দিলে কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির টানা 26 দিনের অনশনের ঘটনায় তোলপাড় পড়ে যায় ভারতের রাজনীতিতে। এটাও কিন্তু আমরা অনেক আগে দিয়ে দেবো হাতে, কারণ সারা পৃথিবীতে কৃষি জমির ক্ষেত্রে সিঙ্গুরটাই আগামী দিনের একটা বিশেষ মডেল হবে। এবং আমরা ঠিক করেছি এখানে একটা সিঙ্গুরের নামে কৃষকদের নামে একটা মনুমেন্ট তৈরি হবে। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সপ্তম টাইগার বোলার হিসেবে অভিষেকে 5 উইকেট নিয়েছেন মিরাজ। দিন শেষে সফররত ইংল্যান্ডের সংগ্রহ 7 উইকেটে 258 রান। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্টে একসাথে অভিষিক্ত হলেন বাংলাদেশের 3 ক্রিকেটার। অনেক জল্পনা কল্পনা থাকলেও দুই পেসার শফিউল ও রাব্বিকে নিয়ে একাদশ সাজায় স্বাগতিকরা। প্রায় 15 মাস পর টেস্ট খেলতে নেমে টাইগারদের সকালে শুরুটা হয় দারুণ। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পাওয়া অনূর্ধ্ব 19 দলের সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিষেক ম্যাচে দেখিয়েছেন তার বোলিং ভেলকি। মুশফিক যে সকালের শুরুতে তার হাতে বল তুলে দিয়ে একেবারেই ভুল করেননি, তার প্রমাণও দিয়েছেন অভিষিক্ত এই অফ স্পিনার। এছাড়া সাকিব আল হাসানের ঘূর্ণি বলে 30 রান তুলতে যাওয়া আসার মিছিলে ইংলিশদের প্রথম সারির 3 ব্যাটসম্যান অভিষিক্ত ডাকেট, আলিস্টার কুক ও ব্যালেন্সকে হারিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ইংলিশদের সংগ্রহ 3 উইকেট 81। মধ্যাহ্ন বিরতির পর প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও বিধ্বংসী রূপ ধারণ করে বাংলাদেশের বোলাররা। আবারও মিরাজ, সাকিবের বলে প্যাভিলিয়নে ফেরেন জো রুট ও স্টোকস। তবে এক প্রান্ত আগলে ব্যাট করতে থাকা মঈন আলী ভাগ্যদেবীর সহায়তায় 5 বার রিভিউয়ের সুযোগ কাজে লাগান। ষষ্ঠ উইকেট জুটিতে মঈন বেয়ারস্টো তুলেন 88 রান। তবে ব্যক্তিগত 68 রান করে মিরাজের বলে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বেয়ারস্টোকে আউট করার মাধ্যমে 5 উইকেট শিকারী দলে নাম লেখান অভিষিক্ত ক্রিকেটার মিরাজ। দলীয় 237 রানে সপ্তম উইকেট হারালে 258 রানে প্রথম দিন শেষ করে সফরকারীরা। প্রথম দিনের মতো মুশফিক বাহিনী দ্বিতীয় দিনে সফরকারীদের অতি দ্রুত অল আউট করে প্রথম ইনিংসে ব্যাটিং এ নামবে এই প্রত্যাশা টাইগার সমর্থকদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের তারকা খচিত ব্যাটিং লাইন একাই ধসিয়ে দেন বাংলাদেশের অভিষিক্ত স্পিনার মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের ৮০তম টেস্ট ক্রিকেটার অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। স্বপ্নের মতো অভিষেকে মিরাজ নিজেও উচ্ছ্বসিত। এখনই বড় কোনো স্বপ্ন না দেখলেও প্রথম টেস্টটা করে রাখতে চান স্মরণীয়। আমার ডেবুটা আসলে যে এইভাবে হবে আসলে সম্পূর্ণ আল্লাহর অশেষ রহমতে হয়ে গেছে, বাট আমি কখনো চিন্তা করি নাই যে আসলে আমি 5 উইকেট পাবো, বা আমি জাস্ট চেষ্টা করছি যে ডেবুটা যেন আমার মোটামুটি এভারেজ পারফর্ম করতে পারি। যে কোনো ক্রিকেটারের স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলা। টেস্ট অভিষেকে 5 উইকেট পাওয়া তো স্বপ্নকেও হার মানায়। তবে বয়সভিত্তিক ক্রিকেটে সাড়া ফেলা মেহেদী হাসান মিরাজের টেস্ট অভিষেকটা স্বপ্ন না, হলো রূপকথার মতো। প্রতিপক্ষ ইংল্যান্ড, যে দলে আছে কুক, রুট, ব্যালেন্সের মতো ব্যাটসম্যানরা। মিরাজের বলে তারাই চোখে দেখলেন সর্ষে ফুল। সবশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের সেরা সাফল্য পায় মেহেদী হাসান মিরাজের হাত ধরেই। অসাধারণ নেতৃত্ব গুণাবলীর সঙ্গে ব্যাটিং বোলিং এর পারদর্শিতায় সাড়া ফেলেন ক্রিকেট আঙ্গনে। ছোটদের বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কারটিও পকেটে পুরেন খুলনার এই ক্রিকেটার। দারুণ সম্ভাবনাময় এই ক্রিকেটার রাঙিয়েছেন নিজের টেস্ট অভিষেক। সপ্তম বাংলাদেশি হিসেবে নিয়েছেন 5 উইকেট। মিরাজ ছাড়া এর আগে টেস্ট অভিষেকে 5 বা তার বেশি উইকেট নিয়েছেন 6 বাংলাদেশি ক্রিকেটার। সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশের অভিষেক টেস্টেই গড়েছিলেন এই কীর্তি। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ, ইলিয়াস সানি, সোহাগ গাজী, তাইজুল ইসলামের মতো স্পিনার আর একমাত্র পেসার হিসেবে মঞ্জুরুল ইসলাম অভিষেকে নেন 5 উইকেট। তবে এক জায়গায় অনন্য মিরাজ, সবচেয়ে কম বয়সে এই তালিকায় সংযোজন হলো তার নাম। আমার স্পেশালিস্ট যে স্পিন কোচ, আমি তাকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদের সোহেল স্যার আমাদের 19-এ অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল। উনি আসলে আমাকে আন্ডার 15 থেকেই এখন পর্যন্ত সে আমাকে গাইড করছে। ক্যারিয়ারের শুরুটা হলো দারুণ। অভিষেকে আলো ছড়ানো মিরাজ সামনে হয়তো ছাড়িয়ে যাবেন নিজেকে, এই প্রত্যাশাই থাকবে সবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে সাংবাদিকতা বিভাগের ছাত্রের লাশ উদ্ধার। মাথায় আঘাতেই মৃত্যু জানালেন চিকিৎসক। 2 নৈশ প্রহরী সহ জিজ্ঞাসাবাদের জন্য আটক 4। গণমাধ্যমের স্বাধীনতা বেগম জিয়া সহ বিএনপি নেতাদের সম্মেলনে আমন্ত্রণ জানালো আওয়ামী লীগ। এই কাউন্সিলের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে আশাবাদ মির্জা ফখরুলের। রাজধানীর মিরপুরে কলেজ ছাত্রী 2 বোনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। বখাটে করিম বাবুকে গ্রেফতারের দাবি সহপাঠী শিক্ষকদের। এবং ইয়েমেনে চলমান সংঘাতের কারণে সেখান থেকে পালিয়ে সৌদি সীমান্তে আশ্রয় নিয়েছেন 5 বাংলাদেশি শ্রমিক। খাদ্যভাবে মানবেতর জীবনযাপন। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠানসূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।